নমস্কার, পডকাস্ট অ্যান্ড মোর উইথ বিশ্বজিৎ। আমাদের এই আড্ডা চলছে, কথা চলছে। প্রত্যেক দিন আমরা নতুন নতুন এপিসোড নিয়ে আসি। প্রত্যেক মুহূর্তে আমাদের নতুন নতুন অতিথিরা আমাদের সমৃদ্ধ করেন আমাদের স্টুডিওতে এসে। তাদের সাথে আলাপ করে আমাদের ভালো লাগে, নানান ধরনের তথ্য আমরা জানতে পারি এবং সেই সব কথা, সেই সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই। ঠিক সেভাবেই আজও আপনি দেখতে পাচ্ছেন আরো একজন নতুন অতিথি এবং তার সাথে আমাদের কথা জারি থাকবে। আমাদের মধ্যে আজকে এসছেন কৌশিকদা। নমস্কার। কৌশিক মজুমদার আমাদের শহর কলকাতা, বাংলা, জেলা এবং অবশ্যই ভারতবর্ষ জুড়ে যে শরবতের দোকানটি ভীষণভাবে পরিচিত, বহুল প্রচারিত, পরিচিত, প্যারামাউন্ট। আমাদের কলেজ স্ট্রিট অঞ্চলের তো বটেই। আমাদের ছোটবেলা থেকে বড়বেলা, আমাদের প্রথম বন্ধুত্ব, প্রথম প্রেম, অবসর, অবকাশ সবেতে প্যারামাউন্ট জড়িয়ে আছে। সেই প্যারামাউন্টের শরবতের দোকান নিয়ে আজকে আমাদের কথা, আড্ডা এবং প্যারামাউন্টের কর্ণধার কৌশিকদা আজকে আমাদের মধ্যে রয়েছেন। ওনার সাথে আমাদের এই কথা, আড্ডা এবং অনেকটা জেনে নেওয়া জারি থাকবে। সাথে থাকুন, পুরো এপিসোড দেখতে থাকুন। বাংলা বাঙালির অনেক কিছু ভালো লাগা রয়েছে, অনেক কিছু নিয়ে বেঁচে থাকা রয়েছে। আড্ডা, খাওয়া দাওয়া, বই পড়া, গান, সিনেমা, বেরিয়ে পড়া, এইসবের মধ্যে বাংলা বাঙালির আরো একটা যে প্রিয় জায়গা আমাদের ছাত্র জীবন থেকে, যেটা আমাদের ভীষণভাবে জড়িয়ে রয়েছে, কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের শরবতের দোকান। সেই প্যারামাউন্টের শরবতের দোকানের আজকে কর্ণধার আমাদের অতিথি কৌশিকদা, কৌশিক মজুমদার। নমস্কার। নমস্কার। একেবারে শুরুর কথা জানবো, আপনাদের যাত্রা শুরুর কথা একটু যদি বলেন। যাত্রা শুরু যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 1918, 17 কি 18 হবে অ্যাপ্রক্স। আর সেটা শুরু করেছিলেন আমাদের গ্র্যান্ডফাদার নিহাররঞ্জন মজুমদার। অনেক ইয়ং এজে এসেছিলেন, মানে বলতে গেলে পর খুবই কম বাজেটে, টাকা খুব কম হাতে ছিল। হ্যাঁ, উনি সেই ব্যবসা শুরু করেন। ইয়ং এজ, অভিজ্ঞতাও ছিল না, কোয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, একদমই ইনএক্সপিরিয়েন্স। কিন্তু তখন উনি যে শুরু করেছেন, ওনার একটা ইচ্ছে ছিল যে এইরকম আমাদের কলেজ স্ট্রিট চত্বরে, যতদূর তখন শুনেছি যে সময়কার কথা, মানে 1918-17-তে কোনো শরবতের দোকান বলে কিছু তখন ছিল না, এরকমই। সেই জন্য উনি বলেন ঠিক আছে শরবত। অবশ্য এত ভ্যারাইটিস ছিল না। হ্যাঁ, সেইখান থেকে শুরু হলো। দামও খুব কম ছিল, মানে সেই দাম এখন হয়ও না। গ্লাসও বড় ছিল, দামও কম ছিল। এইভাবে যাত্রা শুরু। এবং উনি যে শুরু করেছিলেন তখন শুরুতে ওনার একটা, আমরা এখনো সেটা মেনে চলেছি, যেটা হচ্ছে যে আমরা সবসময় ভীষণ সিনসিয়ার কাস্টমারদের সঙ্গে। ভাইবটা ভালো থাকে আমাদের, টাকাটা আমাদের কাছে বড় কথা নয়। কাস্টমাররা যারা স্যাটিসফাইড হন, ডিসঅ্যাপয়েন্টেড না হন, সেটা আমরা সবসময় লক্ষ্য রাখি। এইভাবে যাত্রা চলছে, এখনো এগিয়ে চলেছি। যাত্রা শুরু থেকে এখন আমরা প্রায় অনেক দূরই এগিয়ে এসেছি। এবং আপনাদের যারা রয়েছেন, আপনারা নিজেরা রয়েছেন, আরো কাস্টমাররা রয়েছে, সেই তাদের সঙ্গে করে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এবং আমার মনে হয় ফিঙ্গার্স ক্রসড যে আমরা আরো এগোবো এবং আরো কাস্টমারকে কাছে পৌঁছতে পারবো, এটা আমাদের ইচ্ছে আছে। আচ্ছা, আপনারা তো চায়ের দোকানও বানাতে পারতেন, শরবত কেন? এই আইডিয়াটা কিভাবে আপনার পূর্বপুরুষের মাথায় এলো? কেন শরবত? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভীষণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যে তখন একটা চায়ের দোকান আমাদের কাছাকাছি কিন্তু ছিল। আমরা দেখি, মানে দেখছি অনেক শেষে ফেভারিট কেবিন বলে, ওটা অনেক পুরনো। ফেভারিট কেবিন, হ্যাঁ, এখন তো আর নেই সেটা। সেই প্রায়, ওটাও প্রায় সেই সময়কার। আর মানে তাদের একটা ইচ্ছে ছিল যে আচ্ছা এটা দেখি, করে দেখি। মানে শরবত শুরু করার সঙ্গে সঙ্গে চায়ের আমরা কোনো কথা ভাবিনি। হ্যাঁ, তখন হঠাৎ ওনার মাথায় চাই, মানে শরবতটাই এসেছিল। 4-5 রকমের ভ্যারাইটি ছিল। আর চায়ের দোকান মোটামুটি আমাদের ওখানে, যাই হোক ছোটখাটো হয়তো তখন চলতো, ফেভারিট ছাড়াও হয়তো চলতো, এখনো যেমন চলছে বিভিন্ন জায়গায়। কিন্তু শরবতের দোকানটা একদমই ছিল না, ভাবা হলো। এবং ওনার সবচেয়ে যেটা এই ছিল যে টাকাটা খুব জরুরি ছিল। সেই সময়কার যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই সময় ফ্যামিলি মেনটেন করা। তখন আমাদের মানে বাড়ি ছিল হচ্ছে স্ট্রিকওয়াল মল্লিক লেনের ওই কর্পোরেশনের পাশ দিয়ে, ওইখানে কোথাও ছিল। সেই বাড়ি তো আর অস্তিত্ব নেই। সেই ফ্যামিলি মেনটেন করা, সমস্ত কিছু করতে গেলে যে টাকা পয়সাটা একটা তো দরকার, সেটার জন্য উনি খুব কি বলবো, ডিটারমিনেশন নিয়ে যে আমি শরবত করে দেখি যদি এটা হয়। এবং আরো যারা হয়তো তখনকার দিনে যারা ছিলেন, বন্ধুবান্ধব ছিলেন, তারা হয়তো সাজেশন করেছিলেন যে দেখ তুই করে দেখ, এটা করলে কিরকম হয়, সেটাও হতে পারে। সেই নিয়ে ওনার মনে হয় যাত্রাটা শুরু হয়। প্রথম দিকের যদি দু একটা আইটেম বলেন, বা কোন কোন ফ্লেভারের আপনাদের শরবত আসতো, কিছু মনে পড়ে বা কিছু জানা আছে? হ্যাঁ, খুব কম, তখন ছিলই তো 3টে না 4টে। আচ্ছা, মিল্ক পাঞ্চ বলে আমাদের ছিল। চন্দনের একটা শরবত হতো, সেগুলো এখন আর হয় না। আর তখন একটা আমরা বলছি যে তখন আমাদের যে সমস্ত ফ্লেভারের যে পাউডার গুলো আসতো, সেটার নাম ছিল ভেনাস। বিদেশ থেকে আসতো, খুব সম্ভবত জার্মানি থেকে আসতো। সেটা এখন আর আসে না, এখানেও আসে না, আমরাও পাই না।
আর চন্দন ছিল, মিল্ক পাঞ্চ ছিল, এরকম। এর বেশি কি দুটো কি তিনটে ছিল, খুব বেশি ছিল। ওই তিনটে দিয়েই শুরু হলো হ্যাঁ পুরো হ্যাঁ ব্যাপারটা। হ্যাঁ, দামও ওই কত 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, মানে এখন হয়তো মনে হচ্ছে খুবই কম, কিন্তু হয়তো তখন এটার একটা ভ্যালু ছিল। Correct. সেই হিসেবে শুরু। কাঁচের গ্লাসই দেওয়া হতো। কাঁচের গ্লাস, তবে কাঁচের যে গ্লাসগুলো সেগুলো মানে অনেক, এটা সাইজটা বড় ছিল, সেটা দিনে দিন ছোট হয়ে যাচ্ছে। বেশ, তো সেই যাত্রা শুরুর পরে পরে আজকে যে জায়গায় দোকানটা, কি এখান থেকেই পুরো ব্যাপারটা শুরু নাকি অন্য কোথাও ছিল? মানে আজকে যে জায়গায় প্যারামাউন্ট অবস্থিত, এইখানে কি দোকানটা প্রথম থেকে নাকি অন্য কোথাও ছিল, পরে এখানে এসেছে? প্রথমে এটা একটা এগুলো সমস্ত মানে হিস্ট্রি পেজের ব্যাপার। যতদূর আমরা বিভিন্ন স্নিপেট বলুন বা বিভিন্ন খবরের কাগজ থেকে পরবর্তীকালে কিছু খবর সংবাদ মাধ্যম আমাদেরকে জানিয়েছে যে, কারণ অনেক বছর আগের কথা, প্যারাডাইস, হয়তো এই দোকানটার নাম ছিল প্যারাডাইস, প্যারাডাইসই আমাদের ছিল তখন। প্যারাডাইস থেকে দাদু নিয়ে নেয়। তারপরে প্যারাডাইসের একটা অ্যাড ছিল খুব সম্ভবত, যে আসল জিনিসটাকে বাঁচিয়েছি, হাত থেকে গ্লাস পড়ছে না কিন্তু বাজার পড়ে গেছে, এরকম টাইপের একটা ছিল, খুব বহুল প্রচলিত এটা ছিল। তো তারপরে দাদু এটা নিয়ে নেয়, নিয়ে প্যারামাউন্ট শরবত, মানে অতুলনীয় পিয়ারলেস প্যারামাউন্ট, এটা নাম এইভাবে মানে শুরু হয়। আচ্ছা, প্যারাডাইস থেকে প্যারামাউন্ট, প্যারামাউন্ট জায়গাটা এটাই, এই দোকানটাই, মানে এই দোকানটাই। এটা আপনি হয়তো ওই পাড়ার, আপনি নিশ্চয়ই জানবেন, আমাদের ওখানে বসু মল্লিকদের বাড়ি রয়েছে, গৌতমদের বাড়ি, গৌতম বসু মল্লিক, ওরাই কিন্তু আমাদের, মানে ওনার কাছ থেকে আমরা এই জায়গাটা নিই, এই ঘরটা নিই আচ্ছা, তখনকার সময় থেকে। তো বাঙালির পয়লা বৈশাখ মানে হচ্ছে প্যারামাউন্টের এক গ্লাস শরবত, এখনো সেই রেওয়াজ চলছে, রীতি চলছে। তো আমি যদি একটু জানতে চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দোকানে কি কি রকমের ফ্লেভারস আছে এবং কত রকমের ফ্লেভারস আপনারা কাস্টমারদের প্রোভাইড করেন? আমাদের তিনটে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মিল্ক পেস্ট, একটা হচ্ছে কার্ড পেস্ট, আর একটা হচ্ছে সিরাপ। তো আমরা সেটা তিন রকম রেখেছি, আর টোটাল ফ্লেভার রয়েছে আমাদের 32 ফ্লেভার। হ্যাঁ, আমরা সবসময়, আমাদেরও মনে থাকে না, মানে দোকানদার আমাকে যদি কাস্টমার জিজ্ঞেস করে 32টা, আমি বলতে পারবো না। সবচাইতে যেটা হচ্ছে যে আমাদের মিল্ক পেস্ট যেগুলো, তার ভেতরে আমরা যেটা খুব চলে সেটা হচ্ছে যে কেশর মালাই ভীষণ ভালো, প্যাশন ফ্রুটটা ইটসেলফ এটা একটা ফ্রুট ফ্লেভার ভীষণ ভালো, একটু ডেন্স, ঠিক একটু খেলে ফুল, হ্যাঁ মনে হয় রাত্রিরে না খাওয়াই ভালো। আর এছাড়া রয়েছে আমাদের কেশর মালাই ভীষণ ভালো, ম্যাঙ্গোমিনিয়া খুব ভালো, আপনি রোজমালাই নিতে পারেন, স্ট্রবেরি নিতে পারেন, এগুলো হচ্ছে আমাদের মালাই যেগুলো। আরেকটা কথা না বললে একদমই চলে না, যেটা হচ্ছে ডাব শরবত। ডাব শরবতটা আমাদের আইকনিক, এটা আমরা হয়তো বলবে যে আমরা প্যাটিং ইয়োরসেলফ অন দ্য ব্যাক, কিন্তু তা নয়, সত্যি সত্যি ডাবটা অতুলনীয়, ভীষণ ভালো। আপনার শ্বাস দিয়ে একটা শ্বাস করে দেওয়া হয়। আর তবে কারণ ডাবটা আসে বাইরে থেকে, বসিরহাট থেকে, সেটা খুব একটা মানে যে আসে খুব কম, 70, 60, 65, 80 যেরকম ও আনতে পারে। এইবার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর পাবেন না। আচ্ছা, ওই দিনের মতো শেষ আর করতে আর তো আমাদের কোনো, আবার নেক্সট ডে। আবার এবার অনেকে কি করেন যে এই অবস্থাটা জানেন, তারা আমরা কার্ড নিয়ে যায়, কার্ডে ফোন করে বলে আমার কিন্তু 10টা চাই বা 12টা চাই বা 15টা চাই, আমি 6টা 7টা 5টা 4টে আসবো, আমরা সেইভাবে রেখে দিই। আমাদের কোনো দিন ডাব 5টায় শেষ, 6টায় শেষ হয়ে যায়, ভীষণ ডিমান্ড। ডাবের একটা কোয়ালিটি হচ্ছে, ডাবের আমরা যে গরমকালে যেটা সব চাইতে হয়, এটা হচ্ছে ভীষণ রিফ্রেশিং। আপনি সিপ নিতে নিতে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা ভালো লাগছে। এটা কোনো অ্যাডভার্টের ব্যাপার না, আপনি নিজে গিয়ে আসুন আমাদের দোকানে একদিন খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা কি বলছি। এটা ভালো। আর কিছু শরবতে যেমন ট্যামারিন্ড আমাদের ভীষণ ভালো, ফ্লেভার, মানে অনেকে বলে ট্যামারিন্ড মানে তেঁতুল, ঠিক ব্যাপারটা তা নয়, তেঁতুল তো বটেই, কিন্তু দুটো মিশিয়ে ভীষণ ভালো গরমকালের জন্য। আর ম্যাঙ্গো আমাদের খুব ফেভারিট, গ্রিন ম্যাঙ্গো ক্রিম, যেটা উপরে দেখবেন আর টপিং থাকে ক্রিমের, হ্যাঁ, তো ওটা ভীষণ ভালো গরমকালে। আর এছাড়া রয়েছে অরেঞ্জ রয়েছে, স্ট্রবেরি রয়েছে, বানানা খুব ভালো, অনেকে বানানা খায় না, আমরা বলতে পারি না যে আপনি এটাই খান, কিন্তু বানানা ক্রিম বা বানানা মালাই ভীষণ ভালো। স্ট্রবেরি চকলেট যেটা ভীষণ চকলেট মানে আচ্ছা কোকো মালাই ভীষণ ভালো, স্পুন দেওয়া থাকে। এগুলো যেগুলো মিল্ক পেস্ট যেগুলো আছে সবার সঙ্গে দিতে। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে, এটা অনেকেই জানে না, আমরা বলে দিই যে আমরা যে উপরে টপিংটা দিই, মানে যেটা হয়, তারপর একটা চকলেটের ছোট্ট বার থাকে, এইটুকু একটা বার থাকে, সেই বারটা কিন্তু আমাদের নিজেদের বাড়ির বানানো, কোনো ক্যাডবেরি কোম্পানির নয়,
আচ্ছা, নিজেদের বাড়িতে আমাদের কিন্তু ওই রকম ছাঁচে ফেলে বাড়িতেই বানানো হয়। এবং আমরা যেহেতু নিজেরাও প্রচুর নিই, আমরাও খাই বাড়িতে নিয়ে, আমরাও নিয়ে যাই, সেই জন্যে পিওর মিল্ক ছাড়া আর পিওর চকলেট ছাড়া কিছু নেই, ওতে কোনো অন্য কিছু নেই, কারণ আমাদের খেতে হয়। ভীষণ ভালো। ওটা বোধহয় 2-3টে শরবতের উপরে থাকে, এছাড়া তো থাকে আমাদের মানে যেটা আমরা বলি ওই ক্ষীর বা ক্লটেড ক্রিম, ওটা থাকে, ওটা ভীষণ ভালো। সেইভাবে আমাদের, কারণ আমাদের মেনটেন করতে হয়, হাইজিন বলুন, কোয়ালিটি বলুন, সবকিছু মেনটেন করে চলতে হয়। তো এগুলো মানে আপনি না খেলে, আপনি যদি খেয়ে থাকেন খুবই ভালো, আর যদি না খেয়ে থাকে তাহলে আমি ইনভাইট করবো আপনি একদিন আসুন, ট্রাই করে দেখুন। আসলে আমি তো একদমই ঠান্ডা খাই না, কিন্তু যখন ঠান্ডা খেতে একটু মন চায়, যখন 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন মনে হয় একটু প্যারামাউন্টে পৌঁছে যায়। কিন্তু সেখানে আবার যখন ঠান্ডা ছাড়া দিতে বলি তখন আবার দাম বেড়ে যায়। কেন বলুন তো? বরফটা না নিলে দাম বাড়ে। এটা একটা খুব মিস্টিরিয়াস ব্যাপার, এটা খুব মজার ব্যাপার হচ্ছে না, হ্যাঁ সেটা খানিকটা রয়েছে, এখন না সেই ব্যাপারটা নেই, আমরা বরফ ছাড়া দিই না। একটা হচ্ছে যে বরফ ছাড়া দেয়নি না এখন। আচ্ছা, কি হয় বলি আমি, সেটা হচ্ছে যে বরফ ছাড়া শরবতে সেই টেস্টটা না আসছে না। অনেকে যে খেয়ে তারপর গিয়ে বলছে শরবতে তো আমরা কি করবো, আপনি তো একদম বরফ ছাড়া বলেছেন। এবার আপনি ধরুন ওপরে ক্রিম রাখবেন, মালাই রাখবেন, সব রাখবেন, তো বরফ না দিলে ওটা আমি রাখবো কি করে? ওটা যদি এমনি দিয়ে দিই তো সব নিচে চলে যাবে, ওটা তো ঘোল ঘন্টা হয়ে গেল, ওটা তো আর শরবত রইল ওটা না। বেসটা বেসিক একদম, হ্যাঁ ওটা তো থাকতেই হবে, তো ওটার জন্য কিছু বরফ তো দিতে হবে, ঠান্ডা ছাড়া শরবত হয় না। আর আমরা নিতাম কেন, সত্যি কথা বলতে গেলে বরফের একটা যে জায়গাটা চলে গেল, সেখানে আমাকে ঘোল হোক বা দই হোক বা দুধ হোক দিতে হয়, সেই টাকাটা আমরা কিন্তু অবশ্যই নিতাম। কিন্তু এর নিয়ে যখন কন্ট্রোভার্সি হলো, আমরা পুরো বন্ধ করে শুধু একদম মানে গেড়িগুড়ি কচি কাছে যারা আছে তাদের জন্য বলে, ওদের বলে আমরা ছেড়ে দেন, দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা এত রকমের শরবতের এই যে রিসোর্সেস গুলো বা মেটেরিয়ালস গুলো কোথা থেকে আনেন? এগুলো কি সব শহর কলকাতার, দেশে নাকি বিদেশে? না, আগে বিদেশ থেকে আসতো, বিদেশ থেকে আনা যায়, বিশেষ করে জার্মান কিছু আছে, ফ্রেঞ্চ কিছু মানে বাইরের আসে, কিন্তু যদি সেগুলো আনা হয় কোয়ালিটি তো হবেই হয়তো, কিন্তু শরবতের দাম অনেকটা বেড়ে যাবে, সেদিকে আমরা গেলে না তাহলে অনেক কিছু খেতে চাই না। তাহলে তখন এখন বলবে যে ওই দোকানে তো 30 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা তো আমাকে দাম দিয়ে আনতে হচ্ছে। আমাদের এসেন্স আসে খুব দূরে না, মেডিকেল কলেজের পেছনে একটা পুরো, ওটা তো এসেন্সের পুরো পাড়া পেছনে। আচ্ছা, যেটা টেডি বাজারের পুরোটাই ওখান থেকে বরাবরই আসে একটাই দোকান। মানে আজকে ওরা অনেক বছর ধরে, আমাদের যদি 3 পুরুষ হয়, ওরা প্রায় 3-4 পুরুষ ধরে আমাদেরকে এসেন্স দিচ্ছে, এসেন্সটা আনতে হয়, আমাদের সবই তো এসেন্স ইউজ করতে হয়। আর আপনারা তো এই মেটেরিয়াল বা রিসোর্সের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন? অসম্ভব, করবো না, কোনো কারণ নেই। বরফ বলুন আমাদের ওই বরফ, ওই ওরকম নয়, ওই বরফ, চিনি বলুন, যে কোনো দুধ বলুন, সব আমরা কোনো রকম এতে যেতে চাই। দাম বাড়ে? দাম আমরা বাড়াইনি তো, আমরা দাম তো মানে যতটা পারি করে রেখেছি। এবার কোন একটা সময় আসবে, যেমন আপনি যেটা বললেন, যেটা চকলেটের মধ্যে প্রথম দিকে যখন এসেছিল তখন বোধহয় কত ছিল, আর 30-35 টাকা হবে হয়তো, ঠিক বলে 25 টাকা ছিল, সেটা এখন হয়ে গেছে 100-150 টাকা হয়ে গেছে। স্বাভাবিক বাড়ছে, দুধের দাম বাড়ছে, চকলেটের দাম বাড়ছে, ক্রিমের সব বাড়ছে, আমাদেরও বাড়ছে, কিন্তু আমরা চাইছি পকেট ফ্রেন্ডলি, কারণ আমাদের ওই জায়গাটার চারপাশে সব স্টুডেন্ট রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, আমাদের এবার হিন্দু রয়েছে, হেয়ার রয়েছে, এতগুলো স্কুল রয়েছে, তারা আসছে, ছাত্রছাত্রীরা আসছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, তারা সবসময় হয়তো নাও খেতে পারে। আমরা সেই চিন্তাটা রেখেছি যে যার জন্য আমাদের একদম কম দামে যে শরবতটা, সেটা হচ্ছে 80 টাকা, যাতে সবাই খেতে পারে, সবার কাছে আমরা পৌঁছে দিতে চাই, খেতে একদম যে খারাপ বা এরকম নয়, কিন্তু ওটা হচ্ছে ঘোলের শরবত, 80 টাকা ব্যাস। আচ্ছা, আপনারা কি শুধু ওই দোকান থেকেই শরবত বিক্রি করছেন বা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, এরকম কিছু নাকি আপনারা সুইগি, জোম্যাটো বা এরকম নানান যে অ্যাপ আছে তার মাধ্যমেও দিচ্ছেন, নাকি লোকে পার্সেল করেও বাড়িতে নিয়ে যেতে পারে, এই ব্যবস্থা কি আছে? মানে সাধারণ মানুষের জন্য যদি বলেন, ধরুন একজন বেহালায় রয়েছে, সে আসতে পারছে না, ধরুন গড়িয়ায় রয়েছে, কি সোনারপুরে রয়েছে, কি নৈহাটিতে রয়েছে, কি করবে তারা? আমাদের আগে সুইগি জোম্যাটো ছিল, এবার সুইগি জোম্যাটোর অসুবিধা হচ্ছে, ভালোই আসতো, আমাদেরও মন্দ হতো না, কিন্তু কি হচ্ছে, যখন ওরা হয়তো একটা শরবত, যে কোনো শরবত, মালাই হলো বা কিছু শরবত, সেটা হয়তো একটা সময় নিল, দিচ্ছে যখন কাস্টমারকে তখন 4:30 বাজে, তখন সেই শরবত নেই, কারণ শরবত গেছে, ওর নেই, কিছু নেই। এবার ওরা যখন কমপ্লেন করছে, কিন্তু আমাদের তো দোষ নয়, আমরা তো ওর টাইমে দিয়ে দিয়েছি ওকে,
কিন্তু বলছে ওই টেস্ট নেই, পেলাম না, বরফ নেই, নেই, কিছু নেই। তার জন্য আমার সুইগি জোম্যাটোটা আমাদেরকে বন্ধ করে দিতে হলো। আর এমনিতে আমাদের আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজস্ব বটল আছে, বটল নিতে পারো। সেটা হচ্ছে দাম আছে 25-30, মানে flavors গুলো। হ্যাঁ, একদম ভালো প্লাস্টিক বটল। এটা হচ্ছে বটলের একটা দাম ধরা হয়। আর এছাড়া আমাদের একটা আছে ওই যে প্লাস্টিকের গ্লাসগুলো ফেলে দেওয়া যায়, ডিসপোজেবল টাইপের, সেগুলো আছে, আমরা সিল করে দিয়ে দিই। যদি কাছাকাছি আমি জিজ্ঞেস করি কত দূর যাবে, এইখানে, তাহলে ওটা ওইভাবে দিয়ে দিই। কারণ কাছাকাছি ঠিক আছে, খুব দূরে ওরকম খুব নয়। আর নয়তো বোতলে নিয়ে যান। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সিরাপ আমরা বিক্রি করি, যেটা বাইরে বাড়িতে নিয়ে গিয়ে বানানো যায়। আচ্ছা, হ্যাঁ, আমরা বলে দিই ইনস্ট্রাকশন এইভাবে এইভাবে করতে হবে। সেটা দুধের হয়, দইয়ের হয়, জলেরও হয়। এটা আমরা বলে দিই যে আপনি এইভাবে বানান, কিছু কিছু এইভাবে বানাতে হয়, এইভাবে হয়। ডাবের হয়, ডাবের অবশ্য ডাব কিনতে হয়, ডাব কিনে তারপরে করতে হয়। এগুলো মানে মানে কেউ যদি বাড়িতে নিয়ে গিয়ে প্যারামাউন্টের ফ্লেভার পেতে চায়, পেতে পারে, একদম সম্ভব, সেটা সম্ভব। হ্যাঁ, হয়তো দোকানের মতো না হলেও তার না, কাছাকাছি হতে পারে। একটু ডিফারেন্স হবে। আমরা যখন দিচ্ছি তখন একদম ফ্রেশ বানিয়ে দিলাম, খাচ্ছেন। সেটা যখন বাড়িপুর নিয়ে গেল তখন তো একটু স্বাভাবিক। আচ্ছা, আপনারা এই যে একটা জায়গা থেকে এত বছর ধরে কাজ করে যাচ্ছেন, অন্য ব্রাঞ্চ করার কথা ভাবছেন? ব্রাঞ্চের সমস্যা হচ্ছে যে আমাদের অনেক জায়গা থেকে এসছে, বিশেষ করে যারা সাউথ থেকে আসছে তারা আমাদেরকে প্রায়ই বলে যে সাউথে কেন একটা নেই, গড়িয়াহাটে কেন নেই, গড়িয়াহাটে কেন নেই, বালিগঞ্জে নেই। যেটা সমস্যা আপনাকে আমি বলি, সেই সমস্যা হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার কম, আমরা লোকজন কম আমাদের। আর আমরা ঠিক এখন এই ব্যাপারে যদি কোনো জায়গায় খোলা হয়, আমাদের কিন্তু থাকতে হবে কাউকে না কাউকে। কারণ এই যে এখানে যারা বানাচ্ছে, আমাদের এখানে যারা কিচেনের শেফ যারা মানে তৈরি করছে, তারা কেউ 30 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর আছে, বয়স হয়ে গেছে করতে করতে। তাদেরকে ছাড়তে পারবো না। এবার সেই লোক নিয়ে সেই কোয়ালিটি মেনটেন করে অন্য জায়গায় করা, সেই ঝামেলাটা রয়েছে। এবং আমাদের যেহেতু ম্যান পাওয়ার খুব কম, মানে আমাদের নিজেদের মধ্যে লোক, একজন নিজেদের লোককে থাকতেই হবে, সেটার জন্য এখনো হয়ে ওঠে। আরেকটা আমার মনে হয়, আমরা খুব মজা করে কথাটা বলি যে মানে মোহাম্মদ পাহাড়ের কাছে আসুক, পাহাড় মোহাম্মদের কাছে যাবে না, মজা করে বলি, একদম মানে জোকস অ্যাপার্ট। এই জন্যই হচ্ছে, এখনো ভাবেননি? না, হচ্ছে না, হচ্ছে না। পরে হয়তো হতেও পারে, পরে হলে যদি ন্যায়, মানে আমরা আলোচনা কিন্তু হয় যে হলে ভালো হয়, ওইখানে তো দোকানটা করা যায়, কিন্তু ফিজিবল এখনো হয়নি। এই যে এতগুলো জেনারেশন, মানে আমি তো বলছি আমার পরিবারে প্রায় 4টে জেনারেশন আপনাদের ওখানে যাচ্ছে, আমরাও যাচ্ছি, এখন আমাদের বাচ্চারা মানে মেয়ের বা ছেলেরা, কাজিনসরা, তারা যাচ্ছে। এই যে ধরে রাখাটা, এর পেছনে আপনাদের রহস্য বা যদি বলি একটা কি ব্যাপার রয়েছে, যেটার মধ্যে থেকে এখনো এতগুলো জেনারেশনকে, বাঙালিকে এখনো টানছে প্যারামাউন্টকে, আপনি কি বলবেন? রহস্যটার জন্য খুব একটা শার্লক হোমসকে লাগবে না, রহস্য খুব সহজ। সেটা হচ্ছে আমরা টিম ওয়ার্ক করি, পুরোটা টিম ওয়ার্ক। মানে একটা খেলায় একটা কথা আছে, আমেরিকানরা খুব ব্যবহার করে, লেটস গেট ইনটু এ হাডল, আলোচনা করে নিই আগে একটা। তো যে কোনো কিছুই হবে বা যে কিরকম কিছু প্রবলেম হবে, আমরা কিন্তু একসঙ্গে ফেস করি। টাকা পয়সার সমস্যা আছে, দেখছি, আচ্ছা বিক্রি হয়নি, আজকে এই অসুবিধা আছে, টাকা লাগবে না, আমরা জন্য করি। পুরোটাই টিম ওয়ার্ক, সবাই সবার সঙ্গে রয়েছে। এবং সবাই যে একসঙ্গে রয়েছি তা না। হয়তো আমি যেমন বিল দেখি, টাকা পয়সার দিকটা দেখি, ক্যাশে বসি, বাইরের টাকা থেকে তোলা সেই মধ্যে থাকি। আবার এক ভাই আছে, উনি সব এসেন্স জানেন, এরকম একে বোন ক্যাশে বসে, এক বোন আছে, যে যেদিকটা পারছে সে সামলাচ্ছে। অর্ডার তো সবাই নিই আমরা, পুজোর সময় সবাইকে সব দিকে করতে হয়। আর সিক্রেট, এটাই সিক্রেট, আমরা যে আরেকটা যেটা চেষ্টা করি যে আমরা জানি যে কাস্টমার কিন্তু বোকা নয়, কাস্টমারকে কোনো রকমের ঠকিয়ে দিয়ে, হ্যাঁ, কাস্টমার একদিন হয়তো বোকা বেনে যাবে, কিন্তু রোজ হবে না, এটা করা যায় না। যার জন্য আমরা বরাবরই একটা কোয়ালিটি রাখি। আর যদি কোনো কমপ্লেন, আপনি যদি আমরা একটু কমপ্লেন করেন, আমরা পুরোটা চেঞ্জ করে দিই। ওরম নেই পাল্টে নিয়ে আসছি, ওরম নয়, পুরো গ্লাসটাই আলাদা করে দিই, আরেকটা করে দাও। ওকে, হয়তো কিছু একটা হয়েছে, কিছু পড়ে গেল বা কিছু পড়েছে, হয়তো অনেক সময় আমাদের ওই পাখা করে তো, তার থেকে হয়তো হতে পারে, হয় হাওয়া দিচ্ছে রাস্তার উপরে, তো সঙ্গে সঙ্গে চেঞ্জ, কোনো কথা, কোনো এ নিয়ে আমরা ওর দামও নিই না। তো এবারে আমাকে যেটা জিজ্ঞেস করতেই হয় যে গ্লাসে বরফ দেন বলে কি দোকানে এখনো এসি বসাননি? এটা খুব হ্যাঁ, চেকমেট হয়ে গেলাম আর কি খানিকটা। সেটা হচ্ছে যে এসিটা আমরা করিনি, তার একটা কারণ আপনি জানেন, আমাদের এখানে এখনো অনেকে 3 গ্লাস 4 গ্লাস নিয়ে
1-1.5 ঘন্টা বসে থাকে, হ্যাঁ। আমরা কিছু বলতে পারি না, হ্যাঁ। কারণ কাস্টমারদের সঙ্গে মানে যাই হোক দেখছি খাচ্ছে, মানে আপনি হয়তো জানেন, আপনি যদি কফি হাউস করার লোক হন তাহলে জানবেন যে কফি হাউসে এখনো নেই, হ্যাঁ সেই আমরাও করেছি, জলে চিনি গুলে খেতাম, করেছি কলেজ লাইফে আমরা চিনি গুলে 1 ঘন্টা ইনফ্যাক্ট আপনি প্রসঙ্গ তুললেন বলে তাই কফি হাউসেও কিন্তু এখন নির্দিষ্ট সময় বেশি দেয় না, হ্যাঁ এবং ওই রিপিট অফ অর্ডার্স বা বারবার এসে ঘুরে যাবে, যেটা আমাদের ছাত্র জীবনে আপনাদের ছাত্র জীবনে মানে উই স্পেন্ড আওয়ার্স এন্ড লং আওয়ার্স, এখন সেটা হয় না। আসলে না, কলেজ সেটাই। এমনই একটা জায়গা যেখানে ওই লেজার টাইমটা ভীষণ মানুষ চায়, যে কলেজ স্কোয়ার হোক, কফি হাউস হোক বা প্যারামাউন্ট হোক। তো যেটা বলছিলেন আপনি, হ্যাঁ বলুন। এই জন্য আমরা এসির অনেকটা আমাদের মানে এবার এসি হলে তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে দামটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, আরেকটা হচ্ছে লোক তোলা যাবে, হয়তো ধরুন 200 টাকার 4টে শরবত 800 টাকা নিয়ে সে আমাদের তো জায়গাটা খুব ছোট, খুবই ছোট। খুব স্পেশিয়াস নয় যে অনেক বড় জায়গা, আমাদের 25-30 জন হয়ে গেলেই মনে হয় বেশ চাপ হয়ে যাচ্ছে, জায়গাটা ছোট চেয়ার। তো ওই জন্য আমরা এসি বসালে অনেকবার চিন্তা হয়েছে, আমাদেরও ভালো হয় আমরা এসি বসতে, আমাদের খুব কষ্ট হয়, সত্যি সত্যি খুব কষ্ট হয়, গরমকালে তো ভীষণই কষ্ট হয়, কিন্তু ওই জন্য আমরা ইচ্ছে করেই করি, ইচ্ছে করেই করা। ওই পাথরের টেবিল, ওই বেঞ্চ, ওই ফিলটা, পুরোনো কলকাতার ফিলটা এখনো রাখতে চাই। ফাসাদ, যে সেই ফাসাদ যেটা রয়েছে সেটা আমরা চাইছি, কারণ ওই যে ওই সমস্ত ইটালিয়ান মার্বেল, Right. এই মার্বেল আর হবে না, রাইট। এই জিনিস আর হবে না। আপনি দেখবেন আমাদের এখানে একটা মিউজের যদি যান দেখবেন একটা দুটো রয়েছে শিং অ্যান্টলাস রয়েছে, দেখেছি হ্যাঁ, ওই আমরা রেখেছি, আজকের নয় কবেকার আয়নাগুলো যেগুলো সব পুরোনো দিনের আয়না, আজকের আয়না নয়। পাখাগুলো চেঞ্জ করতে হয়েছে না, পাখাগুলো খারাপ হয়ে গেল, দুটো ব্লেড কাটে ঘুরছে, ওই সব কাজ করলো, ফেলে দিতে হয়েছিল। তো সেটা একটা মানে আমরা চাই যে এই যে ফাসাদ আমরা এই যে এই পুরোনো দোকান হেরিটেজটা ধরে রাখা। হেরিটেজটা ধরে রাখবো, যে সেই পুরোনো এই জায়গা কোথায় নিয়ে এসে বসতেন, ওখানে বসতেন, এই জায়গাগুলো একটু গল্পও হয়, এই জন্যই আমরা চেঞ্জ করি। ওই এ এসে বসতেন ও এসে বসতেনের মধ্যেই এবারে প্রসঙ্গে ঢুকে যাব। তা হচ্ছে আপনাদের দোকানে গেলেই প্রচুর কাট আউট আমরা দেখতে পারি, খবরের কাগজে বিখ্যাত মানুষের অনেক ছবি। একটু বলুন না, একটু যেসব বিখ্যাত মানুষরা আপনাদের এখানে এখনো আসা যাওয়া করেন, আগে এসছেন, যুগের পর যুগ এসছেন, একটু যদি বলেন সবার জন্য, যদি একটু বলেন। হ্যাঁ, এটা একটা আমাদের মানে আমরা খুব এই ব্যাপারটায় প্রাউড বলাটা ঠিক হবে না, সেটা হচ্ছে যে অনেকদিন ধরেই তো দোকানটা চলছে। পুরোনো দিনের আমাদের এখানে অনেকেই চিনবেন হয়তো, উনি আইএস অফিসার ছিলেন, এসএন রায়, সত্যেন রায়, বেহালায় যাদের এসএন রায় রোড, হ্যাঁ, তো ওই এসএন রায় এসেছিলেন, আরেকজন ছিলেন ভাইস অ্যাডমিরাল চ্যাটার্জি, আপনার মনে নেই, উনি আসতেন, মানে এরা হচ্ছে একটু অন্যরকম। তারপরে ধরুন আমাদের ওখানে আঙুরবালা গায়িকা, ওখান থেকে কানন দেবী, ওখান থেকে আমাদের ওখানে আগে ঘি হতো, কানন দেবী ঘি নিতেন ওখান থেকে। আরেকটা হচ্ছে আমাদের পাড়ায় তো জহর রায় থাকতেন, জহর রায় আসতেন, আর ওনার বাবা ছিলেন সতু রায়, সতু রায় আমার দাদু বোন, আমার মাকে ভীষণ ভালোবাসতেন, তো সতু রায়, জহর রায়, আর সেই সুযোগে আমরা ভানু বন্দ্যোপাধ্যায়কে প্রায় দেখতাম, আমাদের ওখানটা দোকান আছে মন্টুর পানের দোকান, তার ওই জহর রায় আর ভানু বন্দ্যোপাধ্যায় বিকেলের দিকে ওই হাঁটতে হাঁটতে, তখন তো আর গাড়ি টাড়ি নেই ওদের, পান খেতে, এদেরকে দেখেছি, আমি দেখেছি। আমি অত পুরোনো দিনের এতে তো আমি তখন ছিলাম না, অনেকেই শোনা যায় অনেকেই এসছেন, ওখানে আমাদের একটা বোর্ডে লেখাও আছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস, জগদীশ চন্দ্র বোস, আমরা সেই সময়টা তো নেই, ওগুলো মানে বিভিন্ন সোর্স থেকে এসছে। আমি দেখেছি তসলিমা নাসরিনকে দেখেছি, সামনাসামনি কথা বলেছি, মনুফুলকে দেখেছি, বিকাশ রায়কে দেখেছি, আর রিসেন্ট যারা দেখেছি, এরকম তো অনেকেই আসেন, রিসেন্ট আমরা দেখেছি শুটিং হয়েছিল একটা, সেই অ্যাডটা মানে পরে অ্যাশেজ সিরিজে দেখানো হয়েছিল, সেটা সৌরভের একটা অ্যাড হয়েছিল এখানে আমাদের দোকানের ভেতরে, একটা সেই অ্যাডটা হয়েছিল, সেই হিসেবে সৌরভকে দেখেছি। আর এছাড়া আসেন আমাদের এখানে গায়ক শিলাজিৎ আসেন, এই রিসেন্ট এসেছিলেন, প্রায়ই আসেন শিলাজিৎ, সোহিনী খুব আসেন, আগে এসেছিলেন, সোহিনী খুব, ও খুব মানে ভীষণই, ও বাইরে দাঁড়িয়ে থাকে, আমি যার জন্য বলতে বাধ্য হলাম ভেতরে যাও বসো। আর এসেছিল কি জিতু কামাল, আমি ঠিক অনেকে শুনলাম যে উনি খুব মানে সতীশ রায় সিনেমার খুব ভালো পাঠ, ওই চরিত্রে অভিনয় করে, হ্যাঁ ভীষণ ভালো নাকি এটা হয়েছে, এবং অ্যাওয়ার্ড বোথ। এইবার এরকম অনেকে এসছেন, আসতেন, ঋত্বিক ঘটক, তারপরে রাহুলের জন্য খারাপ লাগে রাহুল, আর আমাদের এখানে শুটিংও হয়েছে বেশ কিছু, যেমন ধরুন প্রজাপতি বিস্কুট হয়েছে, সতীশ রায়ের যে সিনেমা সেখানে একটা হয়েছে, ফেলুদা সিনেমা সিরিজের সেটা হয়েছে, এবং এছাড়া ছোটখাটো প্রচুর শুটিং আমাদের ওখানে হয়। আর নায়ক নায়িকারা আসেন, কিন্তু আমরা সবাইকে এখানে সবসময় চিনতে পারি না,
যাদের যাদের চিনতে পারি বা যারা যারা আমাদের সঙ্গে সব কথা বলেন হয়তো বললেন, যেমন সায়নী ঘোষ পলিটিক্যালে এসে। আসলে একটা জিনিস বোঝা যায় কৌশিক দা, তা হচ্ছে যে নিজের প্রতি, নিজের কাজের প্রতি যদি কনফিডেন্স থাকে, মানুষ কিন্তু আপনার কাছে আসবে এবং আপনিও মানুষের কাছে পৌঁছতে পারবেন, যেটা আপনার প্যারামাউন্ট বড় একটা নিদর্শন, বড় একটা এক্সাম্পল। ইউ হ্যাভ সেট আ ভেরি স্ট্রং এক্সাম্পল ওভার দ্য ইয়ার্স। তা হচ্ছে যে আপনারা ওই কলেজ স্ট্রিটের জায়গায়, ওই প্রাঙ্গণে থেকে, ওই দোকানে থেকে সারা বাংলা, সারা শহর এবং পৃথিবীর বাইরেও পৌঁছে যাচ্ছেন আপনাদের কাজ নিয়ে, আপনাদের পুরো ব্যাপারটা নিয়ে। এটা কিন্তু তারিফ যোগ্য। তো নতুন জেনারেশন কি খাচ্ছে বেশি, মানে এই যে জেন জি বলছে, ইয়াং জেনারেশন কি খায় বলুন তো? আপনার দোকানে কি অর্ডার দেয় তারা? আমি দেখেছি ওরা একটু সিরাপ পছন্দ করে, কারণ এখন তো ওদের অপশনস অনেক, ভালো খারাপ দুটোরই অপশন বলছি, আমি ডিটেলে যাচ্ছি না। তারপরেও যদি প্যারামাউন্টে আসে, ওরা দেখি বেশি ওরা সিরাপটা পছন্দ করে, ট্যামারিন খায়, অরেঞ্জ সিরাপ, লেমন সিরাপ ভীষণ চলে, লেমনটা ভীষণ খায় ওরা। এই টিনেজার্স যেগুলো চিনি বপার্স, যেগুলো ওটা সব ওই টাইপের জিনিসগুলো ওরা খুব খায়। ওরা সেলফি আর রিলস তো চলছে, হ্যাঁ ওটা তো কত রকমের সেই সব চুল আচরণ সেট করার মতো আমাদের দেখতে, যে বাচ্চা ছেলে একটা করুক, হ্যাঁ করুক, ভালো এনজয় করছে। আর আমাদের এমনিতে যারা পুরোনো যারা কাস্টমার রয়েছেন এবং আমাদের বয়সী বা আমাদের থেকে একটু হয়তো কম বা বেশি হবে, তারা কিন্তু ওই মালাই, কেশর মালাই দিতে হবে। এবং বিদেশিরা এসে খেয়েছে, এটা আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন, যে আপনি কেশর মালাই না, আই লাইক ইট মাই, সে কি কেশর মালাই অস্ট্রেলিয়া খাচ্ছে? আমি খুব মানে সত্যি, হ্যাঁ তো জানি ওরা কিন্তু, আমি দেখেছি বিদেশিরা এলে ওরা কিন্তু ওই সমস্ত ওই সিরাপ টাইপের খায় না, ওরা ম্যাঙ্গোমিনিয়া নেয়, ডাব শরবত নেয়, কেশর নেয়, প্যাশন ফ্রুট, ওরা কিন্তু এগুলো। কিন্তু আমাদের এখানে যারা এখন, এরা তো খুব মানে ট্রেন্ডি ভীষণ, তো ওটা হয়তো এইটাই চলছে, ওই জন্য সিরাপের বেস্ট করে যেগুলো সেগুলো বেশি নেয়। তবে ডাবও খায়, ডাবটাও চলে, ডাব সবার জন্য, ডাব চলে। আপনাদের কোনো কম্পিটিটরস আছে? নাম না করেও বলতে পারেন। কম্পিটিটরস এখন মানে ব্রিদিং ডাউন দ্য নেক বলতে গেলে পাশে আমাদের একটা খুলেছে, সেটা কাছাকাছি খুলেছে। তবে আমি বলবো যে আমাদের মানে একটা মজার ব্যাপার, আমরা ওদেরকে কিছু বলি না, আমার বন্ধুরই কাছাকাছি খুবই কাছের ছেলে, ওদের দোকান থেকে বেরিয়ে এসে আমাদের দোকানে তাকিয়ে থেকে বলে কি ভুল করলাম, এটা আমাদের শুনতে হয়, এটা বড় পাওয়া। এটা কম্পিট, আমরা তখন বুঝতে পারি যে আমরা কিন্তু যে এজে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিন্তু লোককে বলছি না আপনি আসুন, ওরা কিন্তু লোক ডেকে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন বেরিয়ে এসে এবারে এই বাবা কি শরবত খেলাম, এটা কোথায় ঢুকেছিল, এই যে কথাটা আমরা শুনতে হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে তুমি কিন্তু এখন সেখানে আসতে পারো। আসা সম্ভব নয় কেন? প্রথম কথা হচ্ছে জিনিস সবই কিনতে পাওয়া যায় বাজারে, আমিও চিনি টেরিটি বাজার কোথায়, সেও চেনে কোথায় কি পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যারা আমাদের বানাচ্ছে, বাড়িতে যেমন রান্না ঠাকুমা দিদিমা রান্না করেছে, সেই রান্নার একটা যে ব্লেন্ডের ব্যাপার যেটা থাকে, সেটা কিন্তু অত সহজে হয় না। আমাকে শরবত তৈরি করে দিতে পারলে কেউ খাবে, আমি যদি করে দিই কেউ খাবে, খাওয়া সম্ভব নয়। ওরা যেটা করছে, এই যে ক্রিমটা এমন ভাবে সুন্দর করে হচ্ছে, কতটা চিনি লাগবে, মিষ্টিটা কতটা লাগবে, বরফ কতটা দিতে হবে, দিলেই হয় না আমি খানিকটা বরফ দিয়ে দিলাম, বরফ হবে না। তার জন্য কম্পিটিটর, আমরা বলছি না যে কম্পিটিটরকে আমরা গুরুত্ব দিই না, কম্পিটিটর দরকার। কম্পিটিটর না হলে আমি ভুলে যাব যে আমি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি। আমাকে যদি পেছন থেকে কেউ পুশ না করে তো আমি বুঝবো না, আমি ভাবছি আমি মাঠে আমি সেরা, সেটা সবসময় দরকার। তবে যেমন বাজারে এখন তো বাজার চলতি অনেক রকম, কত রকম অপশনস, এখন তো ফোন থেকে অনেক কিছু পাওয়া যায়, অর্ডার দিলেই চলে আসবে, একদম। কিন্তু আমি দেখছি খাচ্ছে প্রচুর প্রচুর খায়, তোমার সামনে দিয়ে খেতে খেতে যাচ্ছে ছোট ছোট বটলে। কিন্তু আমার মনে হয় যে আমরা যেটা লোককে, কাস্টমারদের বলি যে আপনি যখন এটা খাচ্ছেন তখন একটা জিনিস মনে রাখবেন যে ফুড ভ্যালু দরকার। আমরা যার জন্য প্রথম দিকে ডাবের শরবতের দাম ছিল 3 টাকা না 2 টাকা ছিল, বলা হতো যে সব ওই দুপুরবেলা টিফিনটা করবে, 1 গ্লাস ডাবের জল খেলে না আর যতটা শ্বাস আছে, আর টিফিনের কোনো কিছু দরকার নেই। 2 টাকা 3 টাকা এরকম ছিল, তাহলে 6 টাকা যদি কেউ খরচা করে 2 গ্লাস খেত, তার আর খাওয়ার দরকার নেই। আমরা সবসময় ফুড ভ্যালুর উপরে সবসময় আমরা ফোকাস করি, যে ক্রিম থাকবে, কাজু থাকবে, বাদাম থাকবে, আখরোট থাকবে, কিছু একটা থাকবে, ক্ষীর থাকবে, দুধে আমরা জল মিশিয়ে দুধ করি, দুধ মানে প্যাকেট কেটে দুধ, ওইরকম ভাবে ওরকম ওই জলে গুলে তারপরে প্যাকেট কাটা হয়, দুধ ঢালা হয়, যতটা দুধ লাগবে পুরো দুধ।
তার মানে আমরা ফুড ভ্যালু দেখি। তবে এখনকার যারা এই জেনেক্স জেনারেশন, তারা তো আর ঠিক ওই ফুড ভ্যালুর ব্যাপারে যায় না। ওরা যে দেখলে যে কোনটা শাহরুখ খান বা কোনটা অ্যাড করেছে, শাহরুখ খানের যে অ্যাডটা সে কিরকম করে গ্লাসটা খাচ্ছে, ওটার দিকে আছে। তবে অসুবিধা হচ্ছে না, আমরা তো কখনো কাউকে বলতে পারি না, তবে আমাদের অসুবিধা হচ্ছে না। ফিউচার প্ল্যানস কি প্যারামাউন্টের? কি ভাবছেন নতুন ভাবে, কি নতুন ফ্লেভার্স আনবেন, কি সাধারণ মানুষকে দেবেন, কিভাবে আপনারা আরো জনসাধারণের মধ্যে আপনাদের কাজ বা আপনাদের এই শরবত বা আপনাদের এই প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেবেন কিছু ভাবছেন, নাকি যে ধারায় রয়েছেন সেখানেই থাকবেন? প্যারামাউন্টের যে প্রডিউসগুলো রয়েছে, আমাদের একটা ব্যাপার রয়েছে, আমরা আরেকভাবে লোকের কাছে পৌঁছে যে আমাদের আপনাদের বাড়িতে যদি কখনো কোনো অনুষ্ঠান হয়, যে কোনো ধরনের অনুষ্ঠান হোক, আমরা চাই আচ্ছা, অর্ডার নেন? অর্ডার নেওয়া যায়। এবার একটা ব্যাপার হচ্ছে যে একটা রয়েছে বোধহয় 300 গ্লাস, প্রসঙ্গে 300 গ্লাস, 300 গ্লাস হলে আমাদের লোকজন নিয়ে যাবে, ব্রামটাম নিয়ে ফেস্টুন লাগিয়ে জায়গা দিতে হবে, বসবে, ওরাই সার্ভ করবে, আমাদের দোকানের লোক গিয়ে সার্ভ করবে। আর 300 থেকে যদি কম হয়, 250 থেকেও যদি কম হয়, একটু আমরা ছেড়ে দিই, আচ্ছা ঠিক আছে যাবে। কিন্তু 50-60 গ্লাসের হলে তখন আমাদের যায় না, তখন বলি জায়গা নিয়ে আসুন, আমরা একটা কোনো 50-60 গ্লাসে নিয়ে আসুন, দিয়ে দেওয়া হবে, আপনি নিয়ে চলে যান। এইভাবে করে নেবে তারা। আমরা প্রচুর যাই, আমাদের দোকান থেকে প্রচুর বিয়ে বাড়ি, বিভিন্ন রকমের বাড়ি, ভিক্টর ব্যানার্জির বাবার কাজে আমাদের ওখান থেকে গেছে, সৌরভের দাদার মেয়ে বা ছেলের অন্নপ্রাশন ভাতে আমাদের এখান থেকে গেছে। আমাদের এই অকেশনের ব্যাপারে হয়। আমরা যেটা চেষ্টা করছি যে অলরেডি আমি বললাম আমাদের 32 রয়েছে, আমরা চেষ্টা করছি, ভাবি এবার যারা ওখানে আছে খুব বেশি ওদের কাছে এখন ওরা ওই দিতে চাইছে, ওই যে এবারে মোহিটো, ভার্জিন মোহিটো, ওইগুলো আমরা রাখতে চাইছি না। ভার্জিন মোহিটো, পান শরবত, হ্যাঁ পান শরবত বিক্রি করছে, পান চাইছে, কিন্তু আমরা ওইদিকে যেতে চাইছি না। করলেই করা যায়, আমরাই করতে পারি, হ্যাঁ কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা এখনো পর্যন্ত ভাবছি, দেখি না যদি সেরকম একটা কখনো আসে জায়গা যে না এগুলো ঠিক কেউ লোকাল খাচ্ছে না, ডাব চলে না, ডাব নিয়ে তো মানে আমাদের মারপিটের মতন অবস্থা। মানে আমাদের ডাবওয়ালাকে যদি সামনে কেউ দেখতে পেতো, ডাবওয়ালার অবস্থাই খারাপ হতো, কেউ চেনে না তাই পাগলের মতন ডাব খাইলো। আপনাকে আমি বলে বিষয় তুমি ভাবি খাচ্ছে তো লোক, কি করে খাচ্ছে এতগুলো ডাব, অনেকটাই জল খাচ্ছে। এখন আমরা সেইভাবে ভেবেছিলাম একবার একটা ঠিক করা হচ্ছে, সবাই মিলে কথা বলে একটা হানি দিয়ে কিছু একটা করা যাবে, মিল্ক হানি করে একটা কিছু করা যাবে। কিন্তু দেখলাম যে সেটা যে গ্লাসের একটা দাম তো হয়ে যাবে, সেই দামটা যদি হয়ে যায় প্রায় 300 টাকার কাছে চলে যাচ্ছে, তখন একটু কাস্টমারদের পকেট ফ্রেন্ডলি হবেই না। আমাদের তো করে রাখলে হবে না, লোক তো খাবে, হ্যাঁ সেই, এবং ওর কমে ভালো মধু দিতে হবে, দুধ ভালো দিতে হবে, তখন তো তার দাম বেড়ে যাবে। এই জন্য এখনো পর্যন্ত আমাদের মানে আমরা কখনো ভাবছি না তা নয়, কথা হয় দোকানে বসে সবাই আমরা কথা বলি, নতুন কিছু করলে হয়, হ্যাঁ এটা ক্যাটাগরি তো রয়েছে, এবার একটা কিছু কফি রয়েছে, আমাদের কফি টেস্ট রয়েছে, তাই আমরা ভাবি মাঝে মাঝে। কিন্তু ওই একটা ব্যাপার হচ্ছে, আবার এটা এলে পর আমাদের যারা করছে, যারা ওরা অবশ্য খুবই এক্সপার্ট, মানে ওরা এই সেক্টর, হ্যাঁ বেশি বলতে হয় না, ওদের শিখে নেবে। এই জন্য আমরা অতটা আর কি মানে নতুন হবে হয়তো, কারণ কথা হয়, হ্যাঁ কিন্তু হলে তো আপনার নিশ্চয়ই আসবেন দেখবেন। মানে বাংলা বাঙালি আনার যে ঐতিহ্য প্যারামাউন্ট এখন সেই জায়গাটাই রয়েছে, সেইটাকেই বজায় রাখবে, সেটাকেই ধরে রেখে চলতে চাইছে। তো আপনার সাথে কথা বলে তো খুব ভালো লাগলো, আপনি এলেন শরবত নিয়ে, এরকম একটা কথা, এরকম একটা বর্ষার দুপুরে ভালোই লাগছে। ইনফ্যাক্ট আমরা তো এখন দুপুরে কথা বলছি বলে দুপুর বলছি, এটা বিদেশে দেখলে কার কাছে সকাল, কার কাছে সন্ধ্যে, কার কাছে বিকেল, বা যে যখন দেখবে সেই সময় তার কাছে সেটা। কিন্তু আমি শেষে যেটা জানতে চাইবো কৌশিক দা, আপনি সাধারণ মানুষকে কি বলবেন? এই যে একটা মার্কেট প্রাইস হু করে বাড়ছে, খাবার পত্রের দাম বাড়ছে, শখ করে শরবত খেতে মানুষ আসবে, আর যদি আসে প্যারামাউন্টে কেন আসবে, এবং আপনি সবার জন্য, শ্রোতাদের জন্য যদি একটা বার্তা দেন। প্রথম কথা হচ্ছে যে প্যারামাউন্ট তো একটা ব্র্যান্ড। প্যারামাউন্ট ব্র্যান্ড মানে আমরা ওইভাবে ব্র্যান্ড বলছি না। প্যারামাউন্ট ব্র্যান্ড মানে it says a lot of things like quality, sincerity, কাস্টমারদের সঙ্গে ভাইব, কাস্টমার কিভাবে আমরা ট্রিট করব, কাস্টমারকে কি করে দোকানে ডাকবো। এবং আমরা অনেক সময় অনেক ব্যাপারে এরকম হয়েছে, আমরা চেষ্টা করি, কেউ এসে বলেছে যে আমাদের ক্যাশ আনতে তো ভুলে গেছি, তাহলে কি কালকে দিয়ে যাবো, কালকে দিয়ে যাবো, আমরা কিন্তু দিই এই জায়গাটা।
এবার তার ব্যাপার সে কি করবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের হয়নি যে কখনো কাস্টমার টাকা না দিয়ে চলে গেছে। এই দিন কতক আগে 350 টাকা দিয়ে গেছে, আমার ভাই ছেড়ে দিয়েছে, ক্যাশে ভাই ছিল, বললো ওকে তুমি দিয়ে যাও, পরে দিয়ে গেছে। এখন এই যে এত কিছু কম্পিটিটিভ জিনিস চলছে, জিনিসের দাম বাড়ছে, যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে যে আমরা দামটা বাড়লেও আমরা চেষ্টা করছি যাতে জিনিসটাকে আমরা দিতে পারি, কারণ দাম বাড়ালে তো অনেকের হাতে পৌঁছবে না, আমরা পৌঁছতে পারবো না, খাবার ইচ্ছে থাকবে খেতে পারবে না। আজকে যেটা 80 টাকা আমরা অনেক দিন ধরে কম করে বাড়তে আজকে 80 টাকা এনেছি, 60 টাকা ছিল। যে কোনো শরবতই আমরা এখনো আমরা কেউ কিছু বললে, এবং আমরা তো তাও একটু চাই বাড়াতে, আমাদের সেকেন্ড জেনারেশন যারা আছে তারা সঙ্গে সঙ্গে একদম মানে না দাম সবাই খাক, আমাদের অত প্রফিট দরকার নেই, আমাদের তো চলছে, আমাদের তো এরকম নয় যে করে মানে আমরা না অত প্রফিট দরকার নেই, ঠিক আছে খাক, লোক খেতে পারলে আমাদের একটা শান্তি, এটা রাখছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মনে হয় যে আমাদের যারা ক্যাশ থেকে শুরু করে ভেতরের যারা কাজ করছে তারা, আমরা যারা লোকের সঙ্গে ইন্টারাক্ট করছি, কনভারসেশন থাকছে, যা আপনারা যারা আমাদের এরকম নিচ্ছেন তার থেকে ফিডব্যাক পাচ্ছে লোক, আমরা সেই ফিডব্যাকটা খুব ভালো রাখার চেষ্টা করি, যাতে লোক আমাদের খারাপ কথা যে শুনতে হয় না তা নয়, খারাপ কথা শুনতে হয়, অনেক রকম অনেক কথা ভালো হলেও খারাপ শুনতে হয়, খারাপ হলেও খারাপ শুনতে হয়, সেটা আমাদের একটা রোজগারের একটা হয়ে দাঁড়িয়েছে, সেটা কথা নয়। আমরা যেটা চেষ্টা করি, কাস্টমার অনেক সময় মাথা গরম করে ফেলে, আমরা কিন্তু মাথা গরম করি, কাস্টমার অনেক সময় অনেক কিছু বলে, আমরা কিন্তু সেই দিকে যাই না। তো এইটা করে আমরা যেটা করছি যে প্রাইসটা আমরা বাড়ানোর কথা ভাবি, কিন্তু প্রাইসটা বাড়িয়ে উঠতে পারছি না, শুধু একটাই কারণ যে কিন্তু আমাদের কিন্তু দামগুলো দিয়ে দিতে হচ্ছে, ডাবের দাম অনেক বেড়ে গেছে, অনেক 60-70-এ চলে গেছে, আমরা কিন্তু ওই 140 টাকা এই রেখে দিয়েছি। তো সেইটা করে যদি দেখা যায় তবে হ্যাঁ, দাম তো একটা সময় আমাদের হয়তো আজ বছর 2 পরে আমাদের হয়তো 10 টাকা, আমরা খুব কম 10 টাকা 15 টাকা করে পারে, ওরম না যে একবারে চলে গেল, সেইভাবে আমরা চেষ্টা করছি। আরেকটা বড় কথা হচ্ছে যে এই যে আপনাদের যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, আমরা যে বলছি আপনাদের কাছে পৌঁছচ্ছে, আপনারা যারা দেখবেন ভবিষ্যতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের ইন্টেনশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেয়া। আপনার দোকানে আসুন, নিশ্চয়ই ভালো ব্যবহারটা তো দরকার, শুধু খেলে তো হবে না, আমরা যে ব্যবহারটা করি, যেভাবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, কেয়ার নিই, বা আপনি কিছু বললে আমরা শুনি, আপনার সঙ্গে আমার যে একটা কথাবার্তা হয়, খুব আমাদের অ্যাটমসফিয়ারটা খুব ফ্যামিলি, ওখানে বাড়িতে ঢুকলে যেরকম মনে হয় সেরকম, সেই চেষ্টাটা আমরা করি। বাড়ির লোকজন যেরকম ভালো, বোন দাদা, অনেকে কাকিমা ডাকে, কাকা ডাকছে, দাদু ডাকছে, জেঠু ডাকছে, এই টাইপের ব্যাপার রয়েছে এখনো, সেইভাবে চলছে। এটা যদি আমরা এটাকে করে এগোতে পারি, তাহলে কম্পিটিশন তো হচ্ছে, দোকানের বিক্রির মাঝে মাঝে অসুবিধে হয়, সেটাও হয়, কিন্তু সবকিছু নিয়ে চলতে হবে। তাহলে ধরে নেওয়া যায় যে প্যারামাউন্টের যে ঐতিহ্য, বাঙালিয়ানার সাথে সাথে ঘরোয়া যে পরিবেশ, সবটাই আপনারা প্যারামাউন্টে গেলে যা এতগুলো দশক ধরে পেয়েছেন, এখনো পাচ্ছেন, আগামী দিনেও পাবেন, সেই অ্যাসিওরেন্স কৌশিকদা দিলেন। এবং বাঙালির যে একটা বেঁচে থাকা, আয়েশ করার, আনন্দ করার, রিল্যাক্স করার যে জায়গা, একটা অবসরের জায়গা কলেজ স্ট্রিটের প্যারামাউন্ট, সেই প্রতিষ্ঠানের কর্ণধার কৌশিকদার সাথে আমরা আজকে এতক্ষণ কথা বললাম। আমাদের আড্ডা আজকের মতো শেষ, ওনার সাথে পরে নিশ্চয়ই আপনাকে কখনো পাবো, এবং না হলে দোকানে গেলে দেখা হবে, শরবত একসাথেই হয়তো খাওয়া যাবে। এবং আপনারা নিশ্চয়ই আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকুন, আমাদের প্ল্যাটফর্ম লাইক, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বাঙালির যা কিছু ভালো আছে, ঐতিহ্য আছে, হেরিটেজ আছে, সেগুলো আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের যেভাবে আপনাদেরও। এইটুকু সহযোগিতা আমরা চাইতেই পারি এই প্ল্যাটফর্ম থেকে। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ কৌশিকদা, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা নতুন এপিসোড নিয়ে আগামী দিনে নিশ্চয়ই ফিরব। ধন্যবাদ।